সেখানে ভারতে একজন বিএসএফ বলেছিলেন যে গুলি করব। তখন কে বলেছে? বিজিবির একজন সৈনিক কি বলেছেন, আপনি গুলি করবেন, আমার কি গুলি নাই, আমি কি বসে থাকবো? চুপ করে থাকে নাই। আমরা এই বিজিবিকে কিন্তু দেখতে চাই, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদের দেশপ্রেমকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু এই আমাদের সাহসী বাহিনীগুলোকে একটা অকেজ বাহিনীর মতো রূপান্তরিত করেছিল বিগত সময়ে। আমরা দেখতে পেয়েছি সীমান্ত ওইভাবে কোনো কথা হতো না, বৈঠকও খুব কম হতো, আমাদের একের পর এক লাশ উপহার দিত, বিজিবি তেমন কথা বলতো না। বাট গত 2 বছর একটা ইনসিডেন্ট দেখান যেখানে বিজিবি সাহসিকতা দেখে বাংলাদেশের মানুষ মুগ্ধ হয় না, এরকম ঘটনা হয় নাই। বিজিবির সাহসিকতার কারণেই কিন্তু আমাদের সীমান্তবর্তী যারা দেশপ্রেমিক আছে, কৃষক আছে, যারা শ্রমিক আছে, যারা খেটে খাওয়া দিনমজুর, তারা কিন্তু কোদাল কাস্তে নিয়ে বিজিবির সাথে সাহসিকতা, বিজিবির সাথে তারা দাঁড়িয়ে মোকাবেলা করছে। সুতরাং এটাই বাংলাদেশের চরিত্র, বাংলাদেশের আসল চরিত্র এটাই যে তুমি গুলি করলে আমি কিন্তু থেমে থাকবো না। সুতরাং রংপুর একটা অঞ্চল দখল করা তো দূরের কথা, বাংলাদেশের সীমান্তে আসার এই সুযোগ তাদের থাকবে না। সম্প্রতি আরেকটি আলোচিত ঘটনা আদ্দিন হাসপাতাল সরকার লাইসেন্স ক্যান্সেল করেছে। সেখানে অনেক রোগী ছিল, তাদের ব্যবস্থা না করেই এই সমালোচনার ঝড় উঠেছে। আপনার মত কি? দেখুন, এখানে 2টা বিষয় হতে পারে, একটা মানবিক দৃষ্টিকোণ আর একটি বাস্তবতা। এখানে কিন্তু 6টি শিশু মারা গেছে। আপনি একটা হসপিটাল অবকাঠামো সেটাকে রক্ষা করা যেমন একটা দায়িত্বর মধ্যে পর্যায়ে, কিন্তু 6টা তাজা প্রাণ কিন্তু ঝরে গেছে। সেই জায়গায় কিন্তু হসপিটালের নেগলিজেন্সি, ডাক্তারদের অবহেলা, চিকিৎসা ত্রুটি থাকতে পারে। সেই বিষয়গুলো যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে কোন হসপিটাল কতটুকু সেবা দিয়েছে, কার প্রতিষ্ঠান, সেটা দেখার সুযোগ নেই। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, সেখানে আমি যতটুকু শুনেছি হসপিটাল লাইসেন্স বাতিল করা হয় নাই। ওখানকার যে স্পেসিফিক যে 2টা ডিপার্টমেন্ট আছে, অপারেশনের সাথে জড়িত প্যাথোলজি ডিপার্টমেন্ট আর একটি ডিপার্টমেন্ট, সেই 2টা ডিপার্টমেন্টের কিছু সাময়িক সময়ের জন্য তাদের চিকিৎসা স্থগিত করা হয়েছে। আমি মনে করি এটা একটা ইতিবাচক একটা দিক। কিন্তু আমরা যেহেতু জানি যে আদ্দিন হসপিটালের সাথে অন্য একটা রাজনৈতিক সংগঠনের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, যার কারণে আমরা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যে এখানে 350 টাকা দিয়ে অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যায়, সিজারিয়ানরা এখানে খুবই কম টাকা দিয়ে সেবা পাওয়া যায়। এটা খুবই ভালো উদ্যোগ, কিন্তু 6টা শিশু চলে গেছে এখানে, আপনার সেই জায়গাতে আপনার ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি এখানে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করেন, আগামীতে আরও যে হসপিটালগুলো আছে, যারা বিভিন্ন সময় ডাক্তারদের অবহেলার কারণে অনেক মানুষের মৃত্যুর কথা শুনি, শেখ হাসিনার সময় কোনো হসপিটালের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় নাই। সেক্ষেত্রে বর্তমান সরকার একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আমি মনে করি লং টার্মের জন্য না, কোনো পলিটিক্যাল কোনো একটা ডিসিশন না যে কোনো একটা রাজনৈতিক দলকে দমন করার স্বার্থে এই ডিসিশন নিলাম, সেই ক্ষেত্রে যদি না হয়, আপনি দ্রুত সময়ের মধ্যে যেই সেক্টরটা, যেই ডিপার্টমেন্টগুলোতে সমস্যা, যে ডাক্তাররা নেগলিজেন্সির সাথে জড়িত, যে কর্মকর্তারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং হসপিটাল যেন একটা নিয়মের মধ্যে আসে, একটা মনিটরিং সেল গঠন করেন। আপনি আজকে লাইসেন্স বাতিল করে দিলেন, আজকে সেই অপারেশন বন্ধ করে দিলেন, আবার কিছুদিন পর খোঁজখবরই নিলেন না, তাহলে তো আমাদের আপগ্রেডেশন আসলো না। সেক্ষেত্রে আমি মনে করি স্বাস্থ্যমন্ত্রীকে এটা আরেকবার বিবেচনা করা উচিত এবং পরবর্তী সময় যেন এরকম পরিস্থিতির মধ্যে না পড়ে। মানুষ মারা গেলেই কেন আপনাদের বিবেক জাগ্রত হয়? আমরা হসপিটালগুলোতে আজকে অনেক কেন নড়ে? কারণ মানুষ তখন কথা বলে। আপনি ঢাকা মেডিকেলে যান, সিঁড়িতে মানুষ পড়ে আছে, এখানে কত মানুষ মানে গরু ছাগলের মতো চিকিৎসা নিচ্ছে, সেখানে কেন আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না? বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়, সেগুলো আসলে কোথায় যাচ্ছে? মারা যাচ্ছে, মানুষ কথা বলছে, তখন আপনি হসপিটাল বাতিল করে দিচ্ছেন। এমন অসংখ্য বাংলাদেশের একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাদ হবে না যেখানে ন্যূনতম একটা ওয়াশরুম নাই, ডাক্তার বসে নাই, এখানে কেউ তো তদারকি করার কিছু নাই, কেউ তো দেখেন না। তো আমরা যে বারবার বলছি বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নতি করতে হবে, সেই জন্য শুধু ফাটাকেষ্ট টাইপের যে কোনো একটা ঘটনা ঘটছে সিলগালা করে দিলাম, সেটা কোনো সমাধান হতে পারে না। প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রান্তিক পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে যদি আমাদের মোটামুটিভাবে চিকিৎসা হয়, তাহলে কিন্তু আমার জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জেলা পর্যায়ে আমাদের অত বেশি প্রেশার পড়ে না। কিন্তু আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার কারণে কিন্তু পুরো বাংলাদেশের সকল মানুষ ঢাকা মেডিকেলে এসে অবতীর্ণ হয়। সেই জন্য আমি মনে করি পুরো স্বাস্থ্য খাতটাকেই ঢেলে সাজানো উচিত, শুধু চমকপ্রদ কথা না বলে আমাদের স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো উচিত। রংপুর বিভাগ ভারত দখল করবে শোনা যাচ্ছে, এটা বিষয়টা কতখানি সত্য বলে মনে করেন? এখন ভারত তো বাংলাদেশে কোথাও দখল করার সুযোগ নাই। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা নাই যে ভারত চাইলেই তার মন মতো সব কিছু করতে পারবে। কিন্তু বাংলাদেশে এইরকম অনেক কথা আসে, কারণ কি একসময় শেখ হাসিনা থাকা অবস্থায় বলেছে আমি ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, যার কারণে মানুষ অনেক সময়
ভাবে যে ভারত কি সব কিছু করে ফেললো কিনা, কন্ট্রোল নিয়ে গেছে, কিন্তু ভারতের যে কন্ট্রোল সেটা ইন্টারিমের মধ্য দিয়ে অবসান হয়েছে। ভারতের সাথে আমাদের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকবে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক থাকবে। যদি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত আসে, সে ভারত আসুক আর আমেরিকা আসুক, কেউ আসুক, আমাদের ডাজেন্ট ম্যাটার, আমরা কাউকে কেয়ার করবো না, অবশ্যই তাকে প্রতিরোধ গড়ে তুলব। আপনি নিশ্চয়ই মনে আছে যে গত কয়েকদিন ধরে আমরা সীমান্তে যে উত্তেজনা হচ্ছে, সেখানে ভারতে একজন বিএসএফ বলেছিলেন যে গুলি করব। তখন কে বলেছে? বিজিবির একজন সৈনিক কী বলেছেন? আপনি গুলি করবেন, আমার কি গুলি নাই? আমি কি বসে থাকবো? চুপ করে থাকে নাই। আমরা এই বিজিবিকে কিন্তু দেখতে চাই, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদের দেশপ্রেমকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু এই আমাদের সাহসী বাহিনীগুলোকে একটা অকেজ বাহিনীর মতো রূপান্তরিত করেছিল বিগত সময়ে। আমরা দেখতে পেয়েছি সীমান্তে ওইভাবে কোনো কথা হতো না, বৈঠকও খুব কম হতো, আমাদের একের পর এক লাশ উপহার দিত, বিজিবি তেমন কথা বলতো না। বাট গত 2 বছর একটা ইনসিডেন্ট দেখান যেখানে বিজিবি সাহসিকতা দেখে বাংলাদেশের মানুষ মুগ্ধ হয় না, এরকম ঘটনা হয় নাই। বিজিবির সাহসিকতার কারণেই কিন্তু আমাদের সীমান্তবর্তী যারা দেশপ্রেমিক আছে, কৃষক আছে, যারা শ্রমিক আছে, যারা খেটে খাওয়া দিনমজুর, তারা কিন্তু কোদাল কাস্তে নিয়ে বিজিবির সাথে সাহসিকতা, বিজিবির সাথে তারা দাঁড়িয়ে মোকাবেলা করছে। সুতরাং এটাই বাংলাদেশের চরিত্র, বাংলাদেশের আসল চরিত্র এটাই যে তুমি গুলি করলে আমি কিন্তু থেমে থাকবো না। সুতরাং রংপুর একটা অঞ্চল দখল করা তো দূরের কথা, বাংলাদেশের সীমান্তে আসার এই সুযোগ তাদের থাকবে না। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এমনই যে ক্ষমতায় যারাই যায় তারাই স্বৈরাচারী হয়ে যায়, এই বিষয়টায় আপনার ব্যাখ্যা কি? অবশ্যই আমরা বিগত সময়ে স্বাধীনতা পরবর্তী 54 বছর আমরা অনেক দেখেছি যারাই গণতন্ত্রের নাম দিয়ে ক্ষমতায় আসে তারাই স্বৈরতন্ত্র কায়েম করে। দীর্ঘদিনের ক্ষমতার বাসনা থেকেই তারা এইরকম একটা প্রক্রিয়া বাংলাদেশে বিরাজ করেছিল। তো আমি প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে চাইলেই এখনও 2/3 মেজরিটি হোক বা 300 আসনের মধ্যে 299 আসনও পাক, কেউ চাইলেই বাংলাদেশে আর স্বৈরতন্ত্র কায়েম করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন, বাংলাদেশের মানুষ এখন তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন, বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে, তাদের প্রতিবাদের ভাষা এখন অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে ফুটে ওঠে। সুতরাং কেউ চাইলেই স্বৈরাচার হতে পারবে না। আর যদি কেউ হয়েও ওঠে, তার পরিণতি শেখ হাসিনার মতো হবে, তাকেও কোনো না কোনো প্লেনে ধরে উড়ে জীবন বাঁচাতে পালাইতে হবে। সুতরাং আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল, জনবান্ধব, কল্যাণমুখী একটা রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য তাদেরকে স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা বের করে ডেমোক্রেটিক যে কান্ট্রি হওয়ার কথা, একজন শাসকের যে ভূমিকা হওয়ার কথা, সেই ভূমিকায় যেন পালন করে, তাহলে তারও মঙ্গল হবে, দেশের মানুষের জন্য মঙ্গল হবে। দেখুন, আমরা আমাদের যে কিছুদিন আগে আমাদের এই এক বোন রামিসা, এর আগে আমরা দেখতে পেয়েছি আসিয়া, তাদের দর্শন এবং দর্শন পরবর্তী যে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু পুরো বাংলাদেশের একটা অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়েছিল, যার কারণে এখনও অনেক বিচার প্রক্রিয়া খুব দ্রুত হচ্ছে। কিন্তু খুব দুঃখজনক বিষয় যে আমরা যাদেরকে ইসলামের লোকজন মনে করি, যাদের কাছে গেলে আমরা ন্যায়ের কথা শুনি, যাদের সিলসিলা দেখা যায় যে পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, দাড়ি থাকে, সেরকম একটি ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যাদেরকে আমরা সবসময় আদর্শিক একটা ছাত্র সংগঠন হিসেবে দেখে থাকি। এবং সেই ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা, যিনি জিসান নামে একজন উপ আন্তর্জাতিক সম্পাদক, আমরা কিন্তু তাকেও জানতাম না, কারণ তার কমিটিও পাবলিশড হয় নাই। কারণ এই ঘটনার পরবর্তীতে এই যে গুপ্ত এবং সুপ্ত যে বিষয়গুলো, কে অপরাধ করছে আমরা কিছুই জানতে পারি না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, জিসান আমার পার্শ্ববর্তী উপজেলা, আমার বাড়ি মেঘনা, তার বাড়ি হচ্ছে দাউদকান্দি উপজেলা। তো যখন দেখতে পেলাম যে জিসান গুমের শিকার হয়েছে, তখন আমি ভাবলাম যে সন্ধ্যায় আমি একটা প্রতিবাদ জানাবো। সুতরাং কারণ আমরা তো গুম খুনের বাংলাদেশ সারা পুনরাবৃত্তি আমরা চাই না। বাংলাদেশে আমাদের ভিন্ন মতেরও যদি কেউ গুমের শিকার হয়, আমরা তার প্রতিবাদ জানাবো। কিন্তু এখানে যে গুম খুনের মতো একটা স্পর্শকাতর মানবতা বিরোধী একটা অপরাধ, এই অপরাধটা তারা কীভাবে নর্মালাইজ করে ফেললো? সে দর্শনের সাথে সম্পৃক্ত, সে একজন নারীর দর্শনের মধ্য দিয়ে যে একটা ভ্রূণ হত্যা হয়েছে, সেটা সাথে জড়িত হওয়ার পর একটা গুমের নাটক করা, এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে গুম বিষয়টাকে নর্মালাইজ করা, গুম বিষয়টাকে ছোট করা, এবং পাশাপাশি ছাত্র শিবিরের একজন নেতা দর্শনের সাথে সম্পৃক্ত, সেই জায়গাতে আমরা প্রত্যাশা করেছিলাম যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সাংগঠনিক ব্যবস্থা তো নেবেনই, পাশাপাশি তাকে সংগঠন থেকে তাকে আইনিভাবে মোকাবেলা করা দরকার, তাকে আইনিভাবে বিচার মুখোমুখি করা দরকার। কিন্তু আমরা কিন্তু তার বিপরীতে দেখেছি। জামাত ইসলামের আমির তার পক্ষে বক্তব্য দিয়েছেন, অন্যরা বক্তব্য দিয়েছেন, ইভেন তাদের অনেক অ্যাক্টিভিস্ট আছে, বিশেষ করে একজনের নাম যদি বলি আমি, সুলাইমান নামে একজন অ্যাক্টিভিস্ট আছে, তিনি ছাত্র শিবিরের জিসান দ্বারা যে দর্শন হয়েছে, সেই দর্শনটাকে নর্মালাইজ করার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শ্রদ্ধার সাহাবী, তাদের নিয়ে কিন্তু কটূক্তি করেছেন। কি বলেছেন? যে এমন এক সময় ছিল, আমি আল্লাহ মাফ করুক, বলছে কোনো নবীর
যদি কাউকে পছন্দ হতো, অন্য কারো ওয়াইফকে পছন্দ হতো, সাহাবীদের অন্য কারো ওয়াইফ পছন্দ হতো, তাকে নাকি তিনি বলতেন যে তোমার বউকে আমাকে দিয়ে দাও। এই যে নবীজিদের নিয়ে এই ধরনের মারাত্মকভাবে কটূক্তি করা, মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা, আমরা কিন্তু এখন পর্যন্ত জামাত, ছাত্র শিবির বা অন্য কোনো কারো মাধ্যমে প্রতিবাদ দেখতে পাই নাই। এই যে নিজে করা, মানে তাদের অন্যায়কে জায়েজ করার জন্য, তাদের অন্যায়কে জায়েজ করার জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছে ইসলামিকভাবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাদের কিন্তু চরিত্রে কালিমা লেপন করছে। সুতরাং ধর্মের আড়ালে যারা রাজনীতি করে, ধর্মের লেবাস দিয়ে যারা ব্যবসা করে, তাদেরকে মানুষ ভালোভাবে নেবে না, ইহকালেও পাবে না, পরকালেও পাবে না। তো আমি চাই দেশবাসীর কাছে, রামিসা দর্শনের বিরুদ্ধে যেভাবে দেশে মানুষ জেগে উঠেছে, আসিয়া দর্শনের বিরুদ্ধে যেভাবে জেগে উঠেছিল, একইভাবে জিসান যে একজন নারীকে দর্শন করেছে, তার প্রতিবাদেও এদেশের মানুষকে কথা বলা দরকার। কে কোন দল করে সেটা ম্যাটার না করে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার।